নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। সোনাল যে ছায়াটার পিছু নিয়েছিল সেও এক কিন্নরের ছদ্মবেশে ছিল। দ্রুত পায়ে হেঁটে কালকুঠুরিতে প্রবেশ করেছিল সে। এই দাঁড়া! তখনই ওখানে উপস্থিত এক পাহারাদার তাকে দাঁড়াতে বলল। কে তুই, আর এখানে কি করছিস? জবাবে কিন্নর ছুরি ওর গলায় চালিয়ে দিল আর দ্রুত পায়ে ভিতরে ঢুকে গেল। পাহারাদার ওখানেই পড়ে গেল। কিন্তু ওর চিৎকার শুনে ভিতরে থাকা অন্য পাহারাদাররা সতর্ক হয়ে গেল। যেই সেই কিন্নরের হাতে রক্তাক্ত ছুরি দেখল, অমনি তারা তার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্নর আগে থেকেই সাবধান ছিল। ও নিজের কাছে থাকা ছাইয়ের মতো কিছু একটা বার করে পাহারাদারদের দিকে ছুঁড়ে দিল। পাহারাদাররা চোখে অসহ্য যন্ত্রণা অনুভব করলো এবং তারা চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ওরা কিছুই দেখতে পাচ্ছিল না, আর হঠাৎ সবাই খুব কাঁচতে লাগলো। সেই কিন্নর তাড়াতাড়ি পাহারাদারদের উপর ছুরি চালাতে শুরু করলো। কারোর গলা, কারোর মুখ, তো কারোর বুক রক্তাক্ত হয়ে গেল। আহত পাহারাদাররা রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে ছটফট করতে লাগলো। ওই কিন্নর বিদ্যুতের বেগে অন্ধকার কুঠুরির দিকে এগিয়ে গেল, যেখানে যমুনা যাযাবরী বন্দী ছিল। যমুনা, ওঠো, আমি এসেছি। কুঠুরির তালা ভেঙে কিন্নর বলল। শিকলে বাঁধা নির্জীব হয়ে থাকা যমুনার কানে যেই এই গলার স্বর পৌঁছল, অমনি যমুনা চোখ খুলল। তুমি তুমি এসে গেছো? ও উৎসাহিত হয়ে বলে উঠল। আমি জানতাম তুমি তুমি আমার সংবাদ পাওয়া মাত্রই আমাকে বাঁচাতে আসবে। কিন্নর কুঠুরিতে ঢুকে যমুনার শিকল খুলল আর যমুনাকে দু হাত দিয়ে ধরে বলল, তুমি মুখ খোলোনি তো? যমুনা হেসে বলল, যদি খুলতাম তাহলে তুমি এতক্ষণে মৃত্যু স্বাদ পেয়ে যেতে। জবাবে কিন্নর ধীরে হাসল। যমুনাকে নিয়ে বাইরে যেতে লাগলো। দাঁড়াও! তখনই যমুনার কিছু মনে পড়ল। বীরেন্দ্র প্রতাপের দেহরক্ষে যোগেশ যে আমার সঙ্গ দিচ্ছিল, সেও এখানে বন্দী হয়ে আছে। যাওয়ার আগে ওকে মেরে ফেলতে হবে, না হলে ও যে কোনো সময় মুখ খুলতে পারে। ও ওই কুঠুরিতে বন্দী হয়ে আছে। কিন্নর দ্রুত এগিয়ে গিয়ে ওই কুঠুরির দরজা খুলল। কে কে? যোগেশ হড়বড় করে উঠে বসল। কিন্নরকে দেখে ও অবাক হয়ে গেল। তারপর ও যে যমুনাকে দেখলো আরো অবাক হলো। বলল, রানীমা, আপনি মুক্ত হয়ে গেছেন? হ্যাঁ যোগেশ, যমুনা কুটিল হাসি হেসে বলল। আর তুমিও এখন চিরকালের জন্য মুক্ত হতে চলেছ। যোগেশ কিছু বোঝার আগেই কিন্নর ওর কাটারি যোগেশের বুকে চালালো। রানীমা! ব্যথায় ছটফট করে যোগেশ চিৎকার করল। আমার বিশ্বস্ততার পুরস্কার দিলেন। তখন কিন্নর আর একবার কাটারি চালাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা কাটারি হাওয়ায় উড়ে এসে কিন্নরের হাতে গেঁথে গেল। ওই কিন্নরের হাত থেকে কাটারি পড়ে গেল। যমুনা চমকে দেখল সামনে দাঁড়িয়ে কিন্নর সোনাল। ব্যাস, যা যাবরি, ওইখানেই দাঁড়া তুই! ও রাগে চিৎকার করলো। খবরদার, যদি এক পাও এগিয়েছিস, তোর সব খেলা শেষ হয়ে গেছে।
তোর জন্যই আমার মহারানীমার প্রাণ বিপন্ন হয়েছে। এখন দেখবি তুই আর তোর সঙ্গী কিভাবে মৃত্যুবরণ করিস। যমুনা রাগে ওর দাঁত পিষতে পিষতে বলল, মৃত্যুবরণ? মৃত্যু তো তুই বরণ করবি। এ কথা বলে ও নিচে পড়ে থাকা কাটারি তুলে সোনালের উপর ঝাঁপিয়ে পড়ল। ওই কিন্নারও হাতে আটকে থাকা কাটারি বার করে সোনালের উপর ঝাঁপালো। সোনাল নিরস্ত্র ছিল, কিন্তু ওদের সঙ্গে ও যথাসম্ভব লড়াই করতে লাগলো। খুব বড় বিশ্বাস তো নাতি চন্দ্রবতীর। রাগে পাগল হয়ে যমুনা চিৎকার করলো, এই নে তোর বিশ্বাস তো তার পুরস্কার। এ কথা বলে ও ওই কাটারিটা ওর পেটে ঢুকিয়ে দিল। সোনাল ব্যথায় ছটফট করতে করতে নিচে পড়ে গেল। যমুনা আর ওই কিন্নার ওখান থেকে পালানোর জন্য ঘুরতেই সোনাল ওর পুরো শক্তি দিয়ে যমুনার পা ধরে টানতে লাগলো। না যজমানি, সোনাল হাঁপাতে হাঁপাতে বলল, তোকে তোকে আমি কোনো কিছুর বিনিময়ে পালাতে দেব না। একথা শুনে কিন্নার রেগে গিয়ে সোনালকে ছুরি দিয়ে আঘাত করলো। তখনই ওখানে দৌড়ানোর শব্দ শোনা গেল। ছাড়ো ওকে তাড়াতাড়ি, আর এখান থেকে পালাও, চলো। যমুনা কিন্নারকে ধরে টানতে টানতে বলল, তাহলে সৈন্যরা আসছে, চলো। তখনই কিছু সৈন্য ওখানে এসে পৌঁছলো। কিন্নার সঙ্গে সঙ্গে ওর কাছে থাকা অনেকটা ছাই ওদের উপর ছড়িয়ে দিল। তারপর ও আর যমুনা সৈন্যদের উপর দ্রুত কাটারি আর ছুরি চালাতে লাগলো আর ওখান থেকে পালিয়ে গেল। রক্তাক্ত সোনাল ধীরে ধীরে নির্জীব হয়ে পড়ল। ওদিকে যোগেশ তখনও ব্যথায় ছটফট করছিল। আর ওদিকে উধম সিং এর আস্তানায় সুমন চন্দ্রাবতীকে ওর ঘরে নিয়ে এসেছিল। ওখানে একদিকে জড়িবুটির পাহাড় হয়েছিল। চন্দ্রাবতীর শরীরে মিশতে থাকা বিষের গতি আগের থেকেও অনেক বেড়ে গিয়েছিল। ওর শুধু হাতই নয়, পুরো শরীর নীল হয়ে যাচ্ছিল। ওকে দেখে সুমন ঘাবড়ে গেল। চন্দ্রাবতী, ও চিন্তিত স্বরে বলল, এখানে যত জড়িবুটি আছে সবই দুর্লভ, যেগুলো আমি নিজে পাহাড় থেকে জঙ্গল থেকে খুঁজে খুঁজে এনেছি উধম সিং এর চিকিৎসার জন্য। দেখো, তোমার বিষের ওষুধের জন্য এগুলোর কোনোটা যদি কাজে আসে। চন্দ্রাবতীর মাথা ঘুরছিল। ও দ্রুত ওর কাছে থাকা ওষুধ বার করে খেয়ে নিল আর দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বলল, এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। আমার ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে এই জড়িবুটির মধ্যেই কোথাও লুকিয়ে থাকবে। তুমি এগুলো কাটতে আমাকে সাহায্য করো। সুমন দ্রুত চন্দ্রবতীর সঙ্গে জড়িবুটি কাটতে শুরু করলো। আচ্ছা সুমন, চন্দ্রবতী কিছু জড়িবুটি আলাদা করতে করতে বলল, তুমি তো আমাকে জবাব দিলে না। তুমি তোমার দেওয়া কথা রাখবে তো? যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি সূর্য প্রতাপ আর অগ্নি সিং এর প্রাণ বাঁচাবে, সুমন্তের হত্যাকারীকে ধরবে আর আর সুরামার খোঁজ করবে। দেখো চন্দ্রাবতী, সুমন অসহায় হয়ে পড়ল, উধম সিং এর ইচ্ছা ছাড়া আমি তো কিছুই করতে পারি না। আর এই সুমন্ত আর পাটরানি সুরমার সঙ্গে আমার কি সম্পর্ক? আমি তো ওদের চিনিও না। চন্দ্রাবতী ওকে গভীরভাবে দেখে বলল, আচ্ছা, তো তুমি যমুনা কেউ কি চেনো না? সুমন থমকে গেল।
যমুনা? ও নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো। ও তো বীরেন্দ্র প্রতাপের নতুন মহারানী হবার কথা ছিল ওর। হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে পুরো বিক্রমগড়ে বীরেন্দ্র প্রতাপ ঘোষণা করিয়েছিল। চন্দ্রবতী ওর কথা থামিয়ে দিয়ে কঠিন স্বরে বলল, কথা ঘুরিও না সুমন, আমি নিশ্চিত যমুনা কোনো হত্যাকারী দলের সঙ্গেই যুক্ত আছে, আর কোনো একটা ষড়যন্ত্র সফল করার জন্য রাজমহলে ওকে পাঠানো হয়েছে। তুমিও তো একটা দলের সঙ্গেই যুক্ত, এরকমই একটা দল। তাই তুমি যমুনাকে অনেক আগে থেকেই চেনো, তাই না? সুমন প্রথমে চুপ করেছিল, তারপর আস্তে আস্তে বলল, হ্যাঁ, যমুনা একটা দলের সঙ্গে যুক্ত আছে, কিন্তু সেই দলও অন্য কারো ইশারায় কাজ করে। যমুনাকে তোমার স্বামী বীরেন্দ্র প্রতাপকে হত্যা করার জন্যই পাঠানো হয়েছিল রাজমহলে, কিন্তু ও ব্যর্থ হয়েছে। আর হ্যাঁ চন্দ্রাবতী, যমুনা আর অগ্নি সিং একে অপরকে অনেক দিন আগে থেকেই চেনে। এর থেকে বেশি কিছু আমি আর জানি না। হয়তো উধম সিং অনেক কিছুই জানে। একথা শুনে চন্দ্রাবতী স্তম্ভিত হয়ে গেল। যমুনা আর অগ্নি একে অপরকে চেনে? আগে থেকে চিনত? চন্দ্রবতী মনে মনে বলল, তাহলে অগ্নি আমাকে কথা বলেনি কেন? তখনই চন্দ্রবতী মনে পড়ল, ও যমুনাকে একবার অগ্নির ব্যাপারে খবর নিতে বলেছিল। তখন যমুনা ওকে বলেছিল যে বীরেন্দ্র প্রতাপের বাবা মহারাজ সুরেন্দ্র প্রতাপ সিং এর আরো একজন পাটরানী ছিল, যে আগুনে পুড়ে মারা গিয়েছিল, কিন্তু তার ছেলে জীবিত ছিল, যাকে পেশাদার হত্যাকারীর দল লালন পালন করে বড় করেছিল। অর্থাৎ যমুনা অগ্নি সিং সম্পর্কে সবকিছুই অনেক আগে থেকে জানত। চন্দ্রবতী ভাবতে লাগলো, কিন্তু ও আমাকে অল্প স্বল্প তথ্য দিয়েছিল, তাও অসম্পূর্ণ, কারণ অগ্নির মা উর্মিলার হত্যার রহস্য গোপন রাখতে চেয়েছিল। কিন্তু অগ্নি আমার কাছে কথা কেন গোপন রাখলো? বুঝি যমুনার পূর্ব পরিচিত? এর পিছনে কি রহস্য থাকতে পারে? চন্দ্রবতীর অস্থিরতা বাড়তে থাকলো। এর সঙ্গে সঙ্গে ওর বিষের ক্রিয়ার বেগও বৃদ্ধি পেতে লাগলো। ওর মাথা ঘুরছিল, আস্তে আস্তে ওর চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছিল। চন্দ্রাবতী! তখনই ওকে দু হাত দিয়ে ধরে ফেলে সুমন বলল, তুমি তুমি এখন এসব কিছু ভুলে যাও। তুমি শুধু নিজের ব্যাপারে ভাবো, নিজের প্রাণ বাঁচাও চন্দ্রাবতী, কারণ তোমার বেঁচে থাকা এখন খুবই দরকার। তুমি যদি জীবিত থাকো তাহলেই অগ্নি আর সূর্য প্রতাপকে বাঁচাতে পারবে, আর এই সব প্রশ্নের উত্তরও তুমি জানতে পারবে। চোখ খুলো চন্দ্রাবতী, আর বলো এগুলোর মধ্যে সেই জড়িবুটি কোনটা যেটা তোমার প্রয়োজন। একথা বলে সুমন তাড়াতাড়ি জড়িবুটি কাটতে লাগলো। এই দেখো চন্দ্রাবতী, এই জড়িবুটিটা কি তোমার কোনো কাজে লাগবে? সুমন সিং একটা একটা করে জড়িবুটি তুলে তুলে চন্দ্রাবতীকে দেখাতে লাগলো, কিন্তু চন্দ্রাবতীর চোখ ঝাপসা হয়ে গিয়েছিল, হাত পা অসাড় হয়ে পড়ছিল। চন্দ্রাবতী! সুমন ওর গালে হালকা হালকা চাপট মারতে মারতে ওকে সজাগ রাখার চেষ্টা করতে করতে বলল, এই দেখো চন্দ্রাবতী, ভালো করে দেখো, এটা কি সেই জড়িবুটি? চন্দ্রাবতী ঝাপসা চোখে দেখল সুমনের হাতে
একটা কালো রঙের বাঁকা লম্বা জড়িবুটি। চন্দ্রবতীর চোখের সামনে যমুনার ঝুলি থেকে কালো সেই সাপটা বেরিয়ে এসে ওকে ছোবল মারার দৃশ্যটা ভেসে উঠল। চন্দ্রবতী সুমনের দিকে তাকিয়ে ইশারায় হ্যাঁ বলে মাথা নাড়ল আর অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে গভীর নিস্তব্ধতা ছড়িয়েছিল রানীমহলে। অনেক বৈদ্য হাকিম মিলে সোনালের চিকিৎসা করছিল। রাজমাতা গার্গীও ওখানে ছিল। তার মুখে চিন্তার ছাপ সুস্পষ্ট। সোনাল মুখে হালকা শব্দ করে চোখ খুলল। গার্গী নিশ্চিন্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। রাজমাতা, সোনাল আটকে আটকে বলল, ওই যমুনা ধরা পড়েছে তো? গার্গী হতাশ হয়ে বলল, না সোনাল, ও পালিয়ে গেছে। কিন্তু আমার সেসব নিয়ে কোনো চিন্তা নেই। তুমি তুমি বেঁচে গেছো, এটাই আমার কাছে এখন অনেক বড় কথা। সোনাল, তুমি তুমি প্রমাণ করে দিয়েছো তুমি তোমার মহারানীর প্রতি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত কতটা বিশ্বস্ততা পালন করতে পারো। আমার তোমার উপর গর্ব হচ্ছে। কিন্তু সোনাল খুবই চিন্তিত হয়ে বলল, না রাজমাতা, আপনি জানেন না, মহারানীমার সন্দেহ একদম ঠিক ছিল। ওই যাযাবরে একা নয়, ওর পিছনে অনেক বড় দল আছে। ওরা সবাই আবারও অনেক বড় ষড়যন্ত্র করতে চলেছে। ওর কথা শেষ হওয়ার আগেই গার্গী ওর হাত তুলে বলল, না সোনাল, একবার আমরা ঠকে গেছি, আর ওই যাযাবরীকে কোনো সুযোগই দেব না। তাছাড়াও একটা নিশ্চিন্ত হওয়ার কথা হলো, যোগেশ বেঁচে আছে। যদিও ও এখনো অজ্ঞান হয়ে আছে, ওর জ্ঞান ফেরেনি, কিন্তু তবুও ও যমুনার ব্যাপারে জ্ঞান ফিরলে সব সত্যি কথা বলে দেবে আশা করি। ঠিক আছে, তুমি তুমি এখন বেশি কথা বলো না, বিশ্রাম করো। একথা বলে গার্গী সোনালের ঘর থেকে বেরিয়ে এলো আর সবিতাকে আদেশ দিল, সবিতা, আমার চন্দ্রাবতীর জন্য এখন খুব দুশ্চিন্তা হচ্ছে। তুমি যাও, অগ্নিসিংহের আস্তানায় গিয়ে ওর খবর নাও। সবিতা দ্রুত ওখান থেকে রওনা দিল। সূর্যদেবের পাটে বসার সময় হয়ে গেল। ওদিকে উধম সিংয়ের আস্তানায় সবেমাত্র চন্দ্রাবতীর চোখ খুলল। সবার আগে চোখ খুলে ও সুমনকে দেখতে পেল, তারপর উধম সিংকে। এখন কেমন আছো চন্দ্রাবতী? উধম সিং জিজ্ঞাসা করতেই চন্দ্রাবতী সঙ্গে সঙ্গে নিজের হাতের দিকে তাকালো। হাতের যে অংশটা নীল হয়ে গিয়েছিল সেটা অনেকটাই কমে গেছে, আর শরীরের বাকি অংশের নীলও স্বাভাবিক হয়ে এসেছে প্রায়। তখনই সুমন বলল, তুমি যে কালো রঙের জড়িবুটির দিকে ইশারা করেছিলে, আমি সেটারই কাঢ় বানিয়ে তোমাকে খাইয়েছিলাম। তার মানে তোমার বিষের ওষুধ পাওয়া গেছে। চন্দ্রাবতী মনে মনে নিশ্চিন্ত হলো। তারপর উধম সিংকে বলল, চলো আমি তোমার চিকিৎসা শুরু করে দিই। 3 দিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে। একথা বলে ও বিছানা থেকে উঠতে গেল, কিন্তু উধম সিং ওকে বাধা দিয়ে বলল, না, আজ তুমি বিশ্রাম করো, আগামীকাল থেকে চিকিৎসা শুরু করো। একদিনে আমার কিছুই হবে না। একথা বলে ও চলে যেতে লাগলো। হঠাৎ দাঁড়িয়ে চন্দ্রাবতীর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, প্রথমে আমি ভেবেছিলাম তুমি অগ্নি সিংকে বাঁচানোর জন্য নাটক করছো, কিন্তু তোমার শরীরে
সত্যিই মারণ বিষ ছিল। আমি আফসোসের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি তোমার প্রাণের ঝুঁকি নিয়ে ফেলেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। একথা শুনে চন্দ্রাবতী হালকা হেসে বলল, ভাগ্যের হয়তো এটাই ইচ্ছা ছিল, তোমার প্রাণ বাঁচানোর জন্য নিয়তি আমার প্রাণ বাঁচালো। না চন্দ্রাবতী, উধম সিংহর চোখের দিকে তাকিয়ে বলল, তোমার জীবিত থাকা খুবই প্রয়োজন, আমার জন্য নয়, পুরো বিক্রমগড়ের জন্য। একমাত্র তুমি ওই রাজ্যের মহারানী হতে পারো, তোমার নিয়তিতে সেটাই লেখা আছে, যেটা কেউ বদলাতে পারবে না। আর হ্যাঁ, তুমি সুমনকে দিয়ে যে কাজগুলো করানোর শপথ করাতে চেয়েছিলে, সে কাজ পূরণ করার দায়িত্ব এবং কথা আমি তোমাকে দিচ্ছি। বরঞ্চ সেই কাজ তো আমি করেও ফেলেছি প্রায়। একথা শুনে চন্দ্রাবতী অবাক হয়ে উধমকে দেখতে থাকলো। তো কোন কথা রেখেছে উধম সিং? আর কি বা গল্প যমুনা আর অগ্নি সিংহের? সত্যি কি ওরা একে অপরকে বহুদিন থেকে চেনে? তাহলে অগ্নি চন্দ্রাবতীর কাছ থেকে এই সত্য কেন গোপন করেছিল? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।